চাটুজ্যেদের রোয়াকে গল্পের আড্ডা জমেছিল। আমি, ক্যাবলা, হাবুল সেন আর সভাপতি আমাদের পটলডাঙ্গার টেনিদা। একটু আগেই ক্যাবলার পকেট হাতড়ে টেনিদা 4 গন্ডা পয়সা রোজগার করে ফেলেছে। তাই দিয়েই আমরা তাড়িয়ে তাড়িয়ে কুলপি বরফ খাচ্ছিলাম। শুধু হাঁড়ির মতো মুখ করে ক্যাবলা বসে আছে। হাতে শালপাতাটার ফাঁক দিয়ে ফোঁটায় ফোঁটায় কুলপির রস গড়িয়ে পড়ছে। ক্যাবলা খাচ্ছে না। টেনিদা হঠাৎ তার বাঘা গলায় হুঙ্কার ছাড়লে, এই ক্যাবলা, খাচ্ছিস না যে? ক্যাবলার চোখে তখন জল আসবার জো। সে জবাব দিলে না, শুধু মাথা নাড়ল। খাবি না? তবে না খাওয়াই ভালো। কুলফি খেলে ছেলেপুলে পেট খারাপ করে। বলতে না বলতেই থাবা দিয়ে টেনিদা ক্যাবলার হাত থেকে কুলপিটা তুলে নিলে। তারপর চোখের পলক পড়তে না পড়তেই সোজা শ্রীমুখের গহ্বরে। ক্যাবলা বললে, এর মানে কি? বলি, মানেটা কি হলো রে? টেনিদা বজ্র গর্ভস্বরে জিজ্ঞাসা করলে। ক্যাবলা এবারে কেঁদে ফেলল। আমার 4 আনা পয়সা তুমি মেরে দিলে, অথচ আমি ভাবছিলাম সিনেমা দেখতে যাব, একটা ভালো যুদ্ধের বই। যুদ্ধের বই? টেনিদা দাঁত খিঁচিয়ে উঠল। বলি, যুদ্ধের বইতে কি দেখবার আছে রে? খালি দুরুম দারুম, খালি ধুম ধারাক্কা, আর খানিকটা বাহাদুর কা খেল। যুদ্ধের গল্প যদি শুনতে চাস তবে শোন আমার কাছে। তুমি যুদ্ধের কি জানো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। কি বললি পেলা? টেনিদার হুঙ্কারে আমার পালাজরের পিলে নেচে উঠল। আমি জানি নে, তবে কে জানে শুনি? তুই? না না, আমি আর জানবো কোত্থেকে? আমি তাড়াতাড়ি বললাম, বাসক পাতার রস খাই আর পালাজরের ভুগি। ও সব যুদ্ধ ফুদ্ধ আমি জানবো কেমন করে? তবে বলছিলাম কি না, টেনিদার চোখের দিকে তাকিয়ে আমি সোজা মুখে স্ক্রু এঁটে দিলাম। কিছুই বলছিলি না মানে কখনোই কিছু বলবি না। টেনিদা চোখ দিয়েই যেন আমাকে একটা পেল্লাই রদ্দা কষিয়ে দিলে। ফের যদি যুদ্ধের ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করেছিস তবে ক্রুদ্ধ হয়ে নখের ডয়া এমন একটা মুগ্ধবোধ বসিয়ে দেব যে সোজা বুদ্ধদেব হয়ে যাবি, বুঝলি? মানে মিউজিয়ামের নাক ভাঙা বুদ্ধদেব দেখেছিস তো, ঠিক সেই রকম। আতঙ্কে আমি একেবারে ল্যাম্পপোস্ট হয়ে গেলাম। টেনিদা গলা ঝেড়ে বললে, আমি যখন যুদ্ধে যাই, মানে বার্মা ফ্রন্টে যেবার গেলাম, খুব খুব করে একটা চাপা আওয়াজ। হাসছিস যে হাবলা? টেনিদা এবার হাবুলের দিকে মনোনিবেশ করলে। মুহূর্তে হাবুল ভয়ে পানসে মেরে গেল। তোতলিয়ে বললে, না 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 না, মানে ভাবছিলাম তুমি আবার কবে যুদ্ধে গেলে। টেনিদা দারুণ উত্তেজনায় রোয়াকের সিমেন্টের ওপর একটা কিল বসিয়ে দিয়ে করে উঠল। তারপর সেটাকে সামলে নিয়ে চিৎকার করে বললে, গুরুজনের মুখে মুখে তক্ক, ওই জন্যই তো তোর দেশ আজও পরাধীন। বলি, আমি যুদ্ধে যাই না যাই তাতে তোর কি? গল্প চাস তো শোন, নইলে সে ভাগাড়ে চলে যা। তোদের মতো বিশ্ব বকাটেদের কিছু বলতে যাওয়াই ঝকমারি। না না, তুমি বলে যাও, আর আমরা তর্ক করব না। হাবুল সভয়ে আত্মসমর্পণ করল। টেনিদা কুলপির শালপাতাটা শেষবার খুব দরদ দিয়ে চেটে নিলে। তারপর সেটাকে তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বললে, তবে শোন, আমি তখন যুদ্ধ করতে করতে আরাকানের এক দুর্গম পাহাড়ি জায়গায় চলে গেছি। জাপানিদের পেলেই এমন করে ঠেঙিয়ে দিচ্ছি যে ব্যাটারা ফুজিয়ামা টুজিয়ামা বলে ল্যাজ তুলে একেবারে পালাতে পথ পাচ্ছে না। 13 নম্বর ডিভিশনের
আমি তখন কমান্ডার, তিনটে ভিক্টোরিয়া ক্রস পেয়ে গেছি। ক্যাবলা ফস করে জিজ্ঞাসা করলে, সে ভিক্টোরিয়া ক্রসগুলো কোথায়? অতক্ষণ যে তোর দরকার কি? বলি, গল্প শুনবি না বাগড়া দিবি বলতো? যেতে দাও যেতে দাও, অমৃতাং ক্যাবলা ভাসিতাং। তুমি গল্প চালিয়ে যাও টেনিদা, হাবুল মন্তব্য করলে। যুদ্ধ করতে করতে সেই জায়গায় গিয়ে পৌঁছলাম যার নাম তোরা কাগজে খুব দেখেছিস। নামটা ভুলে গেছি রে। সেই যে কিসের একটা ডিম। আমি বললাম, হাঁসের ডিম? টেনিদা বললে, তোর মাথা। ক্যাবলা বললে, তবে কি মুরগির ডিম? টেনিদা বললে, তোর মুন্ডু। আমি আবার বললাম, তবে নিশ্চয় ঘোড়ার ডিম। তাও না, কাকের ডিম? বকের ডিম? ব্যাঙের ডিম। ক্যাবলা বললে, ঠিক ঠিক, আমার যেন মনে পড়েছে, বোধহয় টিকটিকির ডিম। এই এই মনে পড়েছে। টেনিদা এমনভাবে ক্যাবলার পিঠ চাপড়ে দিলে যে ক্যাবলা আর্তনাদ করে উঠল। ঠিক ধরেছিস, টিট ডিম। হ্যাঁ, যা বলছিলাম, টিট ডিমে তখন পেল্লাই যুদ্ধ হচ্ছে। জাপানি পেলেই পটাপট মেরে দিচ্ছি। চা খেতে খেতে জাপানি মারছি, ঝিমুতে ঝিমুতে জাপানি মারছি। এমনকি যখন ঘুমিয়ে নাক ডাকাচ্ছি তখনও কোনো রকমে 2-4টে জাপানি মেরে ফেলছি। নাক ডাকাতে ডাকাতে জাপানি মারা, সে আবার কিরকম? আমি কৌতূহল দমন করতে পারলাম না। হ্যাঁ, টেনিদা একগাল হাসল। সে ভারী ইন্টারেস্টিং। আমার এই কুতুব মিনারের মতো নাকই দেখেছিস? এর ডাক তো কখনো শুনিসনি? একেবারে যাকে বলে রণডম্বরু। ওই জন্যই তো মেজ কাকা গেল বছর বিলিতি ইঞ্জিনিয়ার ডেকে আমার ঘরটা সাউন্ড প্রুফ করিয়ে দিলে, যাতে বাইরে থেকে ওর আওয়াজ কারো কানে না যায়। তাছাড়া পাড়ার লোকেও কর্পোরেশনে লেখালেখি করছিল কি না। একদিন তো পুলিশ এসে বাড়ি তছনছ। রোজ রাত্রে এ বাড়িতে মেশিন গানের আওয়াজ পাওয়া যায়। নিশ্চয়ই এখানে বেআইনি অস্ত্রের কারখানা আছে। সে এক কেলেঙ্কারি কাণ্ড। যাক, সে গল্প আর একদিন হবে। হ্যাঁ, গল্পটা বলি। রোজ রাত্রে ট্রেঞ্চ থেকে আমার নাকের এমনই আওয়াজ বেরোতো যে আর সেন্ট্রি দরকার হতো না। জাপানিরা ভাবতো সারা রাত বুঝি মেশিন গান চলছে, তাই পাহাড়ের ওপার থেকে তারা আর নাক গলাবার ভরসা পেত না। আমাদের যিনি সুপ্রিম কমান্ডার ছিলেন, নাম বোধহয় মিস্টার বোগাস, তাঁর মগজে শেষে একটা চমৎকার বুদ্ধি গজালে। তিনি একটা লোক রাখলেন। সে বেটা সারা রাত আমার পাশে বসে থাকতো আর আমার নাকে একটার পর একটা শীষের গুলি, পাথরের টুকরো যা পারতো বসিয়ে দিত। আধ সেকেন্ডের মধ্যেই দোনলা বন্দুকের 2টো গুলির মতো সেগুলো ছিটকে বেরিয়ে যেত। কত জাপানি যে ওতে ঠান্ডা হয়ে গেছে তার হিসেব নেই। আমি বিড়বিড় করে আওড়ালাম, সব গাঁজা। টেনিদা বিদ্যুৎ বেগে আমার দিকে ফিরল। কি বললে? না না, বলছিলাম এই আর কি। আমি সামলে গেলাম। কি মজা! হ্যাঁ, সে খুব মজার ব্যাপার। ওই জন্যই তো একটা ভিক্টোরিয়া ক্রস পাই আমি। টেনিদা তার দুর্দান্ত নাকটাকে গন্ডারের খাঁড়ার মতো সগৌরবে আকাশের দিকে তুলে ধরল। তারপর এই নাকের জোরেই বুঝি যুদ্ধ জয় হলো? হাবুল জানতে চাইল। অনেকটা। জাপানিদের যখন প্রায় নিকেশ করে ছেড়েছি, তখন হঠাৎ একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হয়ে গেল। আর সেইটাই হলো আমাদের আসল গল্প। বলো বলো, আমরা 3 জনে সমস্বরে প্রার্থনা জানালাম। টেনিদা আবার শুরু করলো। আমার একটা কুকুর ছিল, তোদের বাংলাদেশের ঘিয়ে ভাজা নেড়ি কুত্তা নয়, একটা বিরাট গ্রে হাউন্ড।
যেমন তার গাঁক গাঁক ডাক, তেমনি তার বাঘার চেহারা। আর কি তালিম ছিল তার! ঘন্টার পর ঘন্টা সে দু পায়ে খাড়া হয়ে হাঁটতে পারত। বেচারা অপঘাতে মারা গেল। দুঃখ হয় কুকুরটার জন্যে, তবে বামুনের জন্য মরেছে। বেটা নির্ঘাত স্বর্গে যাবে। কি করে মরল? হাবুল প্রশ্ন করল। আরে দাঁড়া না কাঁচকলা, যত সব ব্যস্ত বাগিস। আগে থেকে ফ্যাচ ফ্যাচ করে গল্পটা মাটি করে দিচ্ছে। যাক, যে বলছিলাম, একদিন বিকেলবেলা, হাতে তখন কোনো কাজ নেই, আমি সেই কুকুরটাকে সঙ্গে করে বেড়াতে বেরিয়েছি। পাহাড়ি জঙ্গলে বেড়াচ্ছি হাওয়া খেয়ে। দুদিন আগেই জাপানি বেটারা ওখান থেকে সরে পড়েছে, কাজেই ভয়ের কোনো কারণ ছিল না। কুকুরটা আগে আগে যাচ্ছে আর আমি চলেছি পিছনে। কিন্তু ওই বেঁটে বেটাদের পেটে পেটে শয়তানি দিলে এই টেনি শর্মাকেও একটা লেঙ্গি কষে। যেতে যেতে দেখি পাহাড়ের এক নিরিবিলি জায়গায় এক দিব্যি আম গাছ। যত না পাতা, তার চাইতে ঢের বেশি পাকা আম তাতে, একেবারে কাশির ল্যাংড়া। দেখলে নোলা শক করে ওঠে। আরাকানের পাহাড়ে কাশির ল্যাংড়া! আমি আবার কৌতূহল প্রকাশ করে ফেললাম। দেখ পেলা, ফের বাধা দিয়েছিস কি একটা চাঁটি হকি রে। আর যেতে দাও যেতে দাও, হাবুল ঢাকাই ভাষায় বললে। পোলাপান পোলাপান! টেনিদা গর্জে উঠল। আবার বকর বকর করলে একেবারে জল পান করে খেয়ে ফেলবো, এই বলে দিলাম। হ্যাঁ, যা বলছিলাম, খাস কাশির ল্যাংড়া। কুকুরটা আমাকে একটা চোখের ইঙ্গিত করে বললে, গোটা কয়েক আম পাড়ো। ক্যাবলা বললে, কুকুরটা আম খেতে চাইলো? চাইলই তো, এ তো আর তোদের এঁটুলি কাটা নেড়ি কুত্তো নয়, সেরে বিলিতি গ্রেহাউন্ড। আম তো আম, কলা, মূলো, গাজর, উচ্ছে, নলতে শাক, সজনে ডাঁটা সবই তরিবত করে খায়। আমি আম পাড়তে উঠলাম, আর যেই ওঠা টেনিদা থামলো। কি হলো? যা হলো তা ভয়ঙ্কর। আম গাছটা হঠাৎ জাপানি ভাষায় ফুজিয়ামা টুজিয়ামা বলে ডালপালা দিয়ে আমার সাপটে ধরল। তারপরেই বীরের মতো কুইক মার্চ। 3-4টে গাছও তার সঙ্গে সঙ্গে নিপ্পন বানজাই বলে হাঁটা আরম্ভ করলে। সে কি! আমরা স্তম্ভিত হয়ে গেলাম। গাছটা তোমাকে জাপটে ধরে হাঁটতে আরম্ভ করলে? করলেই তো। আরে গাছ কোথায়, স্রেফ ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ তার মানে? ক্যামোফ্লেজ মানে জানিস নে? কোথাকার গাড়ল সাপ। টেনিদা একটা বিকট মুখভঙ্গি করে বলল, মানে ছদ্মবেশ। জাপানিরা ও ব্যাপারে দারুণ এক্সপার্ট ছিল। জঙ্গলের মধ্যে কখনো গাছ সেজে, কখনো ঢিবি সেজে বেটারা বসে থাকতো। তারপর সুবিধে পেলে ব্যাস সর্বনাশ। তারপর তারপর টেনিদা একটা উচ্চাঙ্গের হাসি হাসল। তারপর যা হওয়ার তাই হয়ে গেল। কি হলো? আমরা রুদ্ধশ্বাসে বললাম, কি করলে তারপর? আমাকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে গেল, ক্যামোফ্লেজটা খুলে ফেললে, তারপর 32টা কোদালে কোদালে দাঁত বার করে পৈশাচিক হাসি হাসলে। কোমর থেকে ঝকঝকে একটা তরোয়াল বের করলে, বললে, মিস্টার, ইউ উইল কাট ইউ। কি ভয়ানক! ক্যাবলা আর্তনাদ করে বললে, তুমি বাঁচলে কি করে? আর কি বাঁচা যায়? বললে, নিপ্পন বানজাই, মানে জাপানের জয় হোক। তারপর তলোয়ারটা ওপরে তুললে।
হাবুল অস্ফুট স্বরে বললে, তলোয়ারটা তুলে ঝাঁ করে এক কোপ, সঙ্গে সঙ্গে আমার মুন্ডু নেমে গেল, তারপরে রক্তে রক্তময়। ওরে বাবা! আমরা তিনজনই একসঙ্গে লাফিয়ে উঠলাম। তবে তুমি কি তাহলে? ভূত? দূর গাধা, ভূত হব কেন? ভূত হলে কারো কি ছায়া পড়ে? আমি জল জ্যান্ত বেঁচেই আছি, কেমন ছায়া পড়েছে দেখতে পাচ্ছিস না? আমরা তিনজনের মাথা বো বো করে ঘুরতে লাগলো। হাবুল অতি কষ্টে বলতে লাগলো, মুন্ডু কাটা গেল, তাহলে তুমি বেঁচে রইলে কি করে? আন্দাজ কর দেখি। টেনিদা আমাদের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। কিছু বুঝতে পারছি না, কোনো মতে বলতে পারলাম আমি। মনে মনে ততক্ষণে রাম নাম জপ করতে শুরু করেছি। টেনিদা বলে, ভুল করে তাহলে কি এতকাল একটা স্কন্ধ কাটার সঙ্গে কারবার করছি? দূর গাধা! টেনিদা বিজয় গর্বে বললে, কুকুরটা পালিয়ে এলো রে। তাতে কি হলো? তবু বুঝলি না? আরে এখানেও যে ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ? আরে ধ্যাৎ, তোদের মগজে বিলকুল সব ঘুঁটে, এক ছটাকো বুদ্ধি নেই। মানে আমি টেনি শর্মা চালাকিতে এমন 500 জাপানিকে কিনতে পারি। হ্যাঁ, মানে আমি কুকুর সেজেছিলাম, আর কুকুরটা হয়েছিল আমি। বেঁটে বেটাদের শয়তানি জানতাম তো। ওরা যখন আমার মানে কুকুরটার মাথা কেটে ফেলেছে, সেই ফাঁকে লেজ তুলে আমি হাওয়া। আর তারপরেই পেলাম 3 নম্বর ভিক্টোরিয়া ক্রসটা। ত্রিনিদার পরিতৃপ্তির হাসি নিয়ে আমাদের সকলের বোকাটে মুখগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর একটা পৈশাচিক হুঙ্কার ছাড়লো, দুয়ারা পয়সা বার কর পেলা, ওই গরম গরম চানাচুর যাচ্ছে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।